আবার একটু রিক্যাপ করে নিই। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম, ভারতীয় সংবিধান নিয়ে মূলত আলোচনা করছিলাম আমরা। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য পড়েছিলাম, ভারতের সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ ভূমিকার অংশে কি বলা হয়েছে ভারতীয় সংবিধানে, এবং ভারতীয় সংবিধানে কতগুলো অধিকারের কথা বলা রয়েছে যেগুলোকে আমরা মৌলিক অধিকার নামে চিনি, যে অধিকারগুলো রাষ্ট্র আমাদের দিতে বাধ্য বা দেশ আমাদের দিতে বাধ্য। এবং তার সঙ্গে আমরা পড়েছিলাম কতগুলো মৌলিক কর্তব্য, যে অধিকারের সঙ্গে সঙ্গে আমরা ওই কর্তব্য পালনেও বাধ্য। এরপরে আমরা পড়েছিলাম নির্দেশমূলক নীতি, যেখানে রাষ্ট্র কতগুলো বিষয় দেশে বাস্তবায়ন করলে ভালো, এরকম কতগুলো নিয়ম বলা আছে সংবিধান। এবং তারপর আমরা প্রবেশ করেছিলাম যে যে কোনো সরকার কাজ করে কিভাবে, তার দুটো অংশ দিয়ে কাজ করে, একটা আইন বিভাগ আর একটা শাসন বিভাগ। তো সেরকম ভাবে ভারতীয় সংবিধানেও আইন বিভাগ সম্পর্কে লেখা আছে এবং শাসন বিভাগ সম্পর্কেও লেখা আছে। আমরা ভারতের শাসন বিভাগটা দিয়ে আলোচনা শুরু করেছি। এই শাসন বিভাগের আলোচনায় আমরা প্রথম দিন রাষ্ট্রপতির ক্ষমতা কাজ এগুলো আমরা বুঝেছি। তো আজকে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজ ও উপরাষ্ট্রপতি অল্প, এইদের দুজনের ক্ষমতা কাজটা একটু বোঝার চেষ্টা করব। আমরা আগেও আলোচনা প্রসঙ্গে বারবার বলেছি যে ভারতের সংবিধান হলো যুক্তরাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ ভারতে দু ধরনের সরকার আছে, একটি রাজ্য সরকার আর একটা কেন্দ্র সরকার। এখন এই রাজ্য সরকার তো 28টা রয়েছে আলাদা আলাদা ভাবে, তাদের সরকার আলাদা। পশ্চিমবঙ্গের যেরকম রাজ্য সরকার রয়েছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা রাজ্য সরকার রয়েছে এবং কেন্দ্রের সরকার রয়েছে। তাহলে আমরা এই কেন্দ্রীয় শাসন বিভাগ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কেন্দ্রের সরকার নিয়ে আমরা আলোচনা করছি। তো সেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান আমরা বলতে পারি। কারণ এই দেশ, আমরা আগের দিন রাষ্ট্রপতি পড়তে গিয়ে জেনেছিলাম যে রাষ্ট্রপতি হলেন নাম সর্বস্ব শাসক, অর্থাৎ দেশের যা সমস্ত কিছু শাসন কার্যাবলী হয় সবকিছু রাষ্ট্রপতির নামে চলে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে যদি দেশে কোনো জাতীয় জরুরি অবস্থা জারি হয়, যেখানে রাজ্য সরকারগুলোর ক্ষমতা কেড়ে নেওয়া হবে, রাজ্য সরকারগুলোর ক্ষমতাগুলো পুরোপুরি কেন্দ্র সরকারের কাছে চলে যেতে পারে, সেই সময় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। কিন্তু বাস্তবে তিনি প্রধানমন্ত্রীর কথায় চলে। আবার রাষ্ট্রপতি কোনো দেশের সঙ্গে দেশের যুদ্ধ ঘোষণা করতে পারে, তো সেটাও কিন্তু, যুদ্ধ ঘোষণা করবেন কি করবেন না সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর কথায় চলবে। তাহলে প্রধানমন্ত্রী হলেন দেশের বা সরকারের প্রকৃত শাসক বলা যেতে পারে, কারণ তার কথাতেই ভারতবর্ষে, ভারতে যা কিছু হওয়ার তার কথাতেই হবে। তাহলে এবার এই প্রধানমন্ত্রী নিয়োগ কি করে হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক কি করে হয়। আমাদের ভারতে আইন বিভাগ আর শাসন বিভাগ খুব পরস্পর জড়িত। সেখানে আইন বিভাগের কেন্দ্রীয় আইন বিভাগ যেটা রয়েছে সেটা আমাদের নাম হলো পার্লামেন্ট। সেখানে দুটো কক্ষ রয়েছে, একটা হলো লোকসভা, যেটা শক্তিশালী কক্ষ বা নিম্ন কক্ষ, আর উপরের কক্ষটা হলো বা তুলনামূলক দুর্বল কক্ষ হলো রাজ্যসভা। তাহলে এই লোকসভাতে মোট সিট সংখ্যা থাকে 545টা, সংবিধান অনুসারে রাখা যেতে পারে। তাহলে এই 545 জন লোকসভায় গিয়ে বসেন। তাদের কাজ কি হয়, ভারতের জন্য আইন তৈরি করা। এবার এই লোকসভায় কারা যান, লোকসভায় লোকসভার সদস্যরা যান। এই সদস্যরা কিন্তু আমাদের ভোটে নির্বাচিত হয়ে লোকসভায় পৌঁছান। লোকসভায় 545 জনের এই পৌঁছলেন বিভিন্ন দল থেকে পৌঁছতে পারে, অর্থাৎ লাল দল, সবুজ দল, নীল দল, আমরা যদি তিনটে দল ধরি, এরকম ভারতে বহু দল আছে, তাহলে তাদের থেকে নির্বাচিত হয়ে প্রতিনিধি ওইখানে পৌঁছন, লোকসভাতে আইন তৈরি করতে পৌঁছন। তাহলে লোকসভার ভোটটা আসলে হয়। এবার লোকসভায় যে দল সব থেকে বেশি আসন পাবে বা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সেই দল সরকার গঠন করতে পারে।
তাহলে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন এবং সেই দল থেকে অন্যান্য মন্ত্রীরাও হবে। এই প্রধানমন্ত্রীকে তখন নিয়োগ করবেন ভারতের রাষ্ট্রপতি। তাহলে প্রধানমন্ত্রী কে হচ্ছেন? লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল, যে দলের সদস্য সংখ্যা লোকসভায় সব থেকে বেশি এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই দলের যে সর্বোচ্চ নেতৃত্ব বা সেই দল যাকে ঠিক করে দিয়েছে সেরকম কোনো নাম প্রস্তাব করা হয় এবং তখন রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করে, রাষ্ট্রপতি তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করে। তাহলে আসলে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীকে নিয়োগ করছেন, রাষ্ট্রপতি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে তার চেয়ারে বসার অনুমতি দিচ্ছে। কারণ আসল অনুমতি জনগণ দিয়ে দিয়েছে, জনগণ ভোট দিয়ে দিয়েছে তার দলকে, তার দল লোকসভায় সব থেকে বেশি আসন পেয়ে এসেছে, তার ফলে তিনি প্রধানমন্ত্রী হতে পারছেন। এখন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ঠিক করবেন তার সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা কারা কারা হবে, তিনি এবং তার দল নিজেরা মিলে ঠিক করে। এখন প্রধানমন্ত্রীর কতগুলো কাজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে প্রধানমন্ত্রী লোকসভার সদস্য, তাহলে প্রধানমন্ত্রী অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন। দেশে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতে হয়, তাহলে তিনি এই মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। অনেক সময় এতজন মন্ত্রী, প্রায় 50-60 জন মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা তার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য তিনি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোকে নিয়ে একটা ক্যাবিনেট তৈরি করেন, অর্থাৎ কয়েকজন মন্ত্রী নিয়ে একটা ছোট বৈঠক তৈরি করেন। এই বৈঠকে তিনি আলোচনা করেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নিতে হবে। দেশে হয়তো যুদ্ধ লাগার পরিস্থিতি এসেছে, তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিতে হবে, তাহলে তিনি ওই ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করেন। বা দেশে কোনো অর্থনৈতিক সংকট এসেছে, তাহলেও তিনি ওই ক্যাবিনেটের সঙ্গে আলোচনা করেন। তখন পুরো মন্ত্রী পরিষদের সঙ্গে তিনি আর আলোচনা করেন, তাদেরকে শুধু জানিয়ে দেওয়া। তাহলে এইভাবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা প্রধানমন্ত্রীর একটা অন্যতম কাজ হয়ে দাঁড়ায়। অন্যদিকে প্রধানমন্ত্রী আইনসভার সদস্য, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য তিনি বা নেতা তিনি। তাহলে আইনসভায় যখন তার দল কোনো বক্তব্য রাখে বা অন্যান্য দল, বিরোধী দল থেকেও যখন বক্তব্য রাখে, সেই সবকিছুর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ লোকসভাতেও তাকে কিন্তু একটা নেতৃত্ব দানকারী ভূমিকা নিতে হয়। তাহলে এইভাবে লোকসভার সঙ্গেও তিনি যোগাযোগ রাখেন। এর পাশাপাশি কিরকম, যে রাষ্ট্রপতির যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো অলিখিতভাবে প্রধানমন্ত্রী করে থাকে। রাষ্ট্রপতির একটু আগে বললাম যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা বা কোনো রাজ্যের জরুরি অবস্থা ঘোষণা, সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী ভূমিকা পালন করেন। আবার কোনো দেশে যুদ্ধ লাগবে তার ঘোষণা, সেটাও প্রধানমন্ত্রী পালন করে। বিদেশের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কি সম্পর্ক রাখতে হবে, আমরা দেখি প্রধানমন্ত্রীরা বারবার বিদেশ যান, সেখানে আলাপ আলোচনা করেন, চুক্তি মৌ স্বাক্ষর করেন। তাহলে এই ধরনের কাজও কিন্তু প্রধানমন্ত্রীকে করতে হয়। এবং এর সঙ্গে সঙ্গে তাকে কিন্তু এটাও খেয়াল রাখতে হয় যে পরবর্তী নির্বাচনে তার দল যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আগামী নির্বাচন, তার জন্য কিন্তু তাকে জনগণকে খুশি করে চলতে হবে। বা তাকে যারা ভোট দিয়েছে বা তাকে যারা ভোট দেয়নি সবার কথা চিন্তা করে, অর্থাৎ জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাকে, তার দলের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তাহলে অনেকগুলো প্রধানমন্ত্রীর কাজ কিন্তু ভারতবর্ষের সব থেকে, যদি কোনো রাজনৈতিক পদ থেকে থাকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু এই প্রধানমন্ত্রীর পদ। কারণ প্রধানমন্ত্রীর এতটা পরিমাণ ক্ষমতা এবং এতটা পরিমাণ দায়িত্ব, দুটোই তাকে সামঞ্জস্য রেখে চলতে হয়। তাহলে এইভাবে প্রধানমন্ত্রী আমরা কতগুলো কাজ পেলাম। 1 নম্বর কাজ বলতে পারি যে আমরা লোকসভার সঙ্গে সম্পর্ক রাখা। 2 নম্বর কাজ, মন্ত্রিসভার সঙ্গে প্রধানমন্ত্রী সম্পর্ক রাখে।
3 নম্বর কাজ, রাষ্ট্রপতির যে কাজগুলো সেই কাজগুলো অনেক সময় প্রধানমন্ত্রী করে থাকেন, বা প্রধানমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি করে থাকেন। এবং রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগও তিনি রাখেন এই কাজ করতে গিয়ে। এবং তাকে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, বিভিন্ন দেশের উচ্চস্তরীয় প্রধানের সঙ্গে তাকে যোগাযোগ রাখতে হয়, এবং তার দলের সঙ্গেও তাকে যোগাযোগ রাখতে হয়। এইভাবে তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা হলো প্রধানমন্ত্রীর মূল কাজ। এবং এর পাশাপাশি আমরা উপরাষ্ট্রপতির কাজটা একটু দেখে নিই। ভারতে উপরাষ্ট্রপতির পদ হলো রাষ্ট্রপতির পরে, যদি পজিশন হিসেবে দেখি। এই উপরাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য। আমি বললাম যে আইনসভার দুটো কক্ষ রয়েছে, একটা উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষে যে রাজ্যসভা, রাজ্যসভার যে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে পদত্যাগ পত্র উপরাষ্ট্রপতিকে পাঠাতে হয়। উপরাষ্ট্রপতি সেরকম কোনো রাজ্যসভায় সভাপতিত্ব করা, এই কাজটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া উপরাষ্ট্রপতির পদ সেরকম আর খুব বেশি কাজের সঙ্গে জড়িয়ে থাকে না, যেখানে প্রধানমন্ত্রীর কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্রপতির বেশিরভাগ কাজটাই সেখানে প্রধানমন্ত্রীকে করতে হয়। এই অবধি আলোচনাটা আজকে থাকুক। আর কিছু প্রশ্ন আছে প্রধানমন্ত্রী নিয়ে বা উপরাষ্ট্রপতি নিয়ে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিভ করতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে পরে ক্লাসে আমরা আলোচনা করি।